যতটা আনন্দ, মজা আর হুল্লোড় করার স্বপ্ন ছিল ইকবাল, তা সব মাটি। কিচ্ছুটি হলো না, বরং সম্পূর্ণ রাস্তা ধূসর নিস্তব্ধতা চুপসে রাখলো তাদের। পুষ্প সঙ্গে সে লুকোচুরি, প্রেম প্রেম চোখাচোখি পর্যন্ত হয়নি। মেয়েটা ও যে মন খারাপ, সেও যে জানালা দিয়ে বাইরে চেয়েছে আর ফেরেনি কোনো দিকে। ধূসর ভাইয়ের অন্ধকার চেহারা প্রভাব ফেলেছে ওর মনে। এই একই কারণ ইকবালের দুষ্টুমিগুলোকে মাথায় নিল না। যে মেয়ে ধূসরের পায়ে পায়ে ঘুরে লেগে থাকে, পারলে ঝুলে থাকা শার্টের কোনায় সে ছোট্ট পিউর একটা অস্বাভাবিক প্রত্যাখ্যান তিনটে মানুষকে থমকে রাখলো আজ। ইকবালের গাড়ি থামলো মেন গেটে। সে আর ঢুকবে না ভিতরে। ধূসর নামলো খুব দ্রুত। ছেলেটা সৌজন্যবোধ দেখিয়েও ইকবালকে বিদায় জানালো না। নামা মাত্র গটগট করে ঢুকে গেল বাড়িতে। পুষ্প ঢোক গিলে লুবি কণ্ঠে বলল, পিউরে যে আজ কি হবে? ইকবাল বলল, ও হঠাৎ এরকম করলো কেন জানি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। শোনো ইকবাল, তুমি যাও এখন, আমি ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, জানিও আমায়। পুষ্প ব্যস্ত পায়ে গাড়ি থেকে নামতে নামতে বলল, আচ্ছা। ধূসরের গাড়িটা সবার পরে ছাড়ায় পৌঁছালো সবার শেষে। যে যার ঘরে গেলে বিশ্রামের জন্য। শুধু মিনা বেগম ঢুকলেন রান্নাঘরে। তাকে দেখে রুবায়েদা হাত মুখ ধুয়ে নেমে এলেন। বাসা এতদিন না থাকায় প্রচুর কাজ জমেছে। মিনা বেগম এতদিন নোংরা হওয়া আমজাদ আর তার কাপড়গুলো ঝুড়িতে ফেললেন। কাল বয়ে সে কেচে দেবে। এর মধ্যে ধূসর বাড়িতে ঢোকে। হাঁটা পথে শুধায়, পিউ কোথায়? তিনি বলেন, ঘরে। বলো পড়তে বসবে। কেউ যেন বিরক্ত না করেন। ধূসর অমনি দাঁড়িয়ে গেল। পিছনে ফিরে তাকাতেই মিনা বেগম বললেন, আমিও অবাক হয়েছি। পড়াচোর মেয়ে, এত আগ্রহ দেখে। যেখানে এতবার জার্নি করে এসে সবাই বিছানায় চিটপটাং হয়ে গেল, সেখানে সে কি না কি পড়বে এখন? ভাবা যায় বলতো? রুবায়দা বেগম বলেন, ওর তো পরীক্ষা আপা, তাই পড়ছে। তুমি যতটা বলো পিউ ততটা ফাঁকি দেয় না। আর এরকম পরেও ভালো রেজাল্ট করছে যখন, তার সমস্যা কোথায়? তুই আর ওর হয়ে কথা বলিস না ভাই। সব সময় আগের রাতে পড়ে পরীক্ষা দিতে যায়। তাও কিভাবে এত নাম্বার পায় আল্লাহ মাবুল। নির্ঘাত স্যারগুলো একটা খাতাও ভালো করে দেখে না। রুবায়দা বেগম কথাটা হেসে ফেলেন। নিজের মতো আরও কিছু ছাপাই গেলেন পিউর নামে, কিন্তু সত্য হয়ে রইল ধূসর। সিঁড়ি হাতলে রাখা হাতটা আরও ধীর হলো। বুঝতে বাকি নেই পিউর নিষেধাজ্ঞার উদ্দেশ্য। কেউ যেন বিরক্ত না করে, এই লাইনটা শুধু তার জন্যই, তাই তো? ধূসর যতটা ক্ষিপ্ত ছিল তার থেকে অত্যাধিক রাগ মুহূর্তে ঝাপটে ধরল শরীর। ললাটে শিরায় সমূহ ফুঁসে উঠে রক্ত উত্তপ্ত জলের ন্যায় টকবক করল। তারপর শব্দ করে সিঁড়ি এক এক ধাপ বেয়ে চলল সে। পিউরের দরজার সামনে এসে থামল ধূসর। দৌড় ভেতর থেকে বন্ধ দেখে ক্রোধে আরও চড়ে বসে। তামাটে নাকে ডগায় ফুলে ওঠে। পিউ চেয়ারে বসে, মাথাটা টেবিলে। আচমকা দরজা দ্রিম দ্রিম শব্দ, কলিজা সলাৎ করে লাফিয়ে ওঠে। চমকে দরজার দিকে তাকালো সে। হুলস্থুলি করাঘাতে শব্দ কানে স্পষ্ট। পিউরের বড় বড় চোখ নিবদ্ধ সেখানে। পর মুহূর্তে নিভে এলো দৃষ্টি। চোখ ফিরিয়ে আনল সে। আবার আগের মতো দুহাত জড়ো করে টেবিলে রাখে, মাথাটা এলিয়ে দিল। ধূসরের হাতের তালু লালিত, যেন চামড়া ফেটে রক্ত আসবে বাহিরে। দাঁত কপাটি একই জায়গায় এসে মিশেছে। পুষ্প গুটিসুটি মেরে পিছনে দাঁড়িয়ে, চেহারা সংখ্যা আতঙ্ক। দরজা ধাক্কানোর শব্দ জোরালো হলেও আরও একে একে পৌঁছে গেল বাড়ির প্রতিটি কোণায়। উচ্চস্বরে নিচ থেকে ছুটে এসেছে মিনা, রুবায়দা, বাকিরা বেরিয়ে এলো ঘর থেকে। পিছনে ভিড় জমল, অথচ নিরুদ্বেগ ধূসরে এলো গেল না। সে অধৈর্য, বিক্ষিপ্ত, ত্বরান্বিত। কেন দরজা খুলছে না পিউ? কেন? আফতাব শিকদার চশমা চোখে দিয়ে বের হলো। ছেলেকে বলেন, কি ব্যাপার, এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? কি হয়েছে? ধূসর জবাব দিল না। একবার ঘুরেও দেখল না বাবাকে।
মিনা বেগম বুঝতে না পেরে বলেন, ও ধূসর, কি হয়েছে রে বাবা? পিউ কিছু করেছে? পুষ্প চোরের মতো চুপটি করে দাঁড়িয়ে। ঘটনার অত্যপ্রান্ত তার অবগত, তবুও টু শব্দ করছে না। বাড়ির প্রত্যেকে ধূসরের কাণ্ডে একে অন্যের মুখ চাওয়াচাই করলো। ভাবলো হয়তো পিউ কিছু করেছে, না হলে এত শব্দ কেউ দরজা কেন খুলবে না? অবশেষে ক্লান্ত হলো ধূসর, থামলো সে। পিউ খুলল না তো খুললই না। ধূসর বন্ধ দোরের দিকে কিয়ৎক্ষণ রক্ত চোখে চেয়ে রইল। প্রস্থান বুকটা লাফাচ্ছে ঝড়ের ন্যায় নিঃশ্বাসের গতিকে। সে ক্ষুব্ধ নজরে শেষবার তাকিয়ে হন পায়ে নিচের ঘরে গেল। ধরম করে দরজা লাগালো। উৎকট শব্দে কেঁপে উঠল রিক্ত থেকে রাদিফ। আমজাদ শিকদার ওয়াশরুম থেকে বের হয়ে চটজলদি বাইরে এলেন। মেয়ের ঘরের সামনে বাড়ির সবাইকে দেখে স্তব্ধ খেয়ে বললেন, কি হয়েছে এখানে? তাজ্জব কৌতূহলী প্রত্যেকটা সদস্য তার দিকে তাকালো, তবে জুঁইসুই উত্তর কারো কাছেই নেই। সকলে প্রশ্নবিদ্ধ। কেউ ভাবল পিউ হয়তো বেয়াদবি করেছে, তাই রেগে গেছে ধূসর। আফতাব শিকদার তিতির বিরক্ত শান্ত মানুষ বলে ছেলেকে কিছু বলল না। মিনা বেগম স্বামীকে দেখেই বেদিব্যস্ত হয়ে বললেন, কিছু হয়নি, আপনি যান, বিশ্রাম করুন। তাহলে তোমরা এখানে কেন? পিউ ঠিক আছে? আরে হ্যাঁ, ও তো মাত্র ঘরে গেল। আমি ডেকেছিলাম জোরে জোরে, দরজা ধাক্কিয়েছি বলে ওরা সবাই চলে এসেছে। সাজানো গোছানো কথাগুলো মেনে নিল আমজাদ। মিনা বেগমের ওপর থেকে সত্যটা আর কেউ বলতে গেল না, এমনি তো বলতো না। আমজাদ শিকদার আগে থেকে ধূসরের ওপরে চটে আছেন। গ্রামে গিয়ে ধূসরের মারামারি ঘটনা আর একঘর মানুষের সামনে তার বেপরোয়া ভাবভঙ্গির পর সে মনে মনে ক্ষুণ্ণ ভীষণ। প্রকাশ করছে না, তবে দরকার ছাড়া ধূসরের সাথে একটা কথাও বলেনি। আফতাব শিকদার হতাশ চোখে ভাবির দিকে চাইলেন। এই নারীটি রুবায়দা থেকে বেশি অন্ধ ধূসরের প্রতি। একটা কোনো কারণ রাখবে না, যাকে কেউ একটা কথা শোনাবে ওকে। যথাসাধ্য চেষ্টা করবেন, এই যে এখনও করলেন। ভদ্রমহিলা মন প্রাণ দিয়ে জানেন, একটা সুখী পরিবারের মূল মন্ত্র হলো একে অন্যের দোষ ঢেকে রাখা। আনিস ঘরে ফিরে এলো, শরীর ক্লান্ত, আপাতত কিছু নিয়ে মাথা ঘামানোর শক্তি নেই। কাল থেকে আবার অফিসে ছোটাছুটি। একে সবাই ফিরে গেল কামরায়। সাদিব বাড়িতে ছিল না, মাঝপথে গাড়ি থেকে নেমে অফিসে গিয়েছে। সেই দিনে হারানো ডকুমেন্টসের সমাধানের জন্য তাকেই দরকার। ছেলেটা সামান্য বিশ্রাম অবধি পায়নি। মিনা বেগম রুবায়দা দুজনে দাঁড়িয়ে থাকলেন। রুবায়দা চিন্তিত কণ্ঠে বলেন, কি হলো ব্যাপারটা? ছেলেটা এমন করলো কেন? কি আর হবে, হয়তো দেখছিল পিউ সত্যি পড়তে বসেছে কিনা, আর ওটা ভয়ে দরজা খোলেনি। দেখেছিস, ফাঁকিবাজ তো। দুজন সরল সহজ রমণী আলাপের মাঝে পুষ্প ঘরের দিকে পা বাড়ালো। মনে মনে বলল, আল্লাহ বাঁচিয়েছেন তোমাদের সরল বানিয়ে, না হলে কি হতো। ধূসর ভাই যা খেপেছেন, কখন শান্ত হবে আল্লাহ জানেন। কেন যে এরকম করছিস? পিউরের দরজা খোলা হলো তখন, যখন ধূসর বাড়িতে নেই। দুপুরে খেলো না, কয়েকজন হাজার ডেকেও তাকে পায়নি। ভেতর থেকে উত্তর পাচ্ছিল, পরে খাবো, পড়ছি। ধূসর আসার আগে খেতে গেল। একেবারে সামান্য ভাত মুখে দিয়ে আবার রুমে ঢুকে যায়। ফের দরজা লাগাতে গেলে পুষ্প এসে সামনে দাঁড়ালো। থেমে গেল পিউ। সে নরম কণ্ঠে উত্তর করল, কি হয়েছে তোর? পিউ অনতিবিলম্বে জবাব দেয়, কিছু নয়, কিছু হলে আমাকে বল, আমি সব ঠিক করে দেব। দুর্বোধ্য হেসে বলো, হলেও না ঠিক হতো। যেখানে কিছু হলোই না সেখানে আর কি করবি? তুই বড়দের মতো করে কথা বলছিস কেন? বড় হয়ে গেছিস বলছি। পুষ্প দরজা ছেড়ে ভিতরে ঢুকলো। বোনের গাল ধরে মোলায়েম স্বরে বলল, তোর কি মন খারাপ পিউ? পিউর ভেতরটা হু হু করে উঠে, অথচ চোখ শুকানো। মিহি হেসে মাথা নাড়ল। পুষ্প বলল, ধূসর ভাই দুপুরে ডাকলে বের হলি না কেন? এমনি, পরীক্ষার 4 দিন বাকি, একটু পড়ি। পুষ্প অবাক হলো, পরক্ষণে স্বাভাবিক হয়ে বলল, পর, আমি আজ তোর সাথে ঘুমাবো না। আমি শব্দ করে পড়ব, তোর ঘুম হবে না। পুষ্প বিস্ময়তা আর চাপা দিতে পারে না। চোখ ফেটে বেরিয়ে আসে তার স্পষ্ট ছাপ। এই মেয়েটা তার সঙ্গে ঘুমাবে বলে প্রত্যেকটা দিন বায়না করে, সেই নিতে চায় না। রাত জেগে
ইকবালের সাথে ফোন আলাপের জন্য নেয়ও না, তবে অজুহাত দেখায়। পিউরির ঘুম ভালো না বলে, অথচ আর সে নিজেই যে ছিল। পিউ মানা করছে। পিউ ঠান্ডা স্বরে বলো, তুই এখন যা, আমার পড়তে বসতে দেরি হয়ে যাবে। পুষ্প মুখটা ছোট করে আসে। এইবার সে শতভাগ নিশ্চিত পিউরের কিছু একটা হয়েছে। নির্ঘাত কষ্ট পেয়েছে কিছু নিয়ে, কিন্তু এত দুঃখ পেলে চেপে রাখার মেয়ে নয়। তার হাত পা ছড়িয়ে কাঁদে, বলেও দেয়, সরাসরি অভিযোগ জানায়। তাহলে হঠাৎ কি হলো? সকালবেলা নাস্তার টেবিলে এসে ধূসর থমকালো। সবাই আছে, পিউ নেই। সবসময় বসার চেয়ারটা ফাঁকা। পরপর স্বাভাবিক হলো সে। ভাবলো আসবে, হয়তো ওঠেনি এখনো। আজ অবধি তাকে ছাড়া মেয়েটা সকালে খেয়েছে কিনা। ধূসর এগিয়ে এসে চেয়ার টেনে বসে। রুবেদা বেগম প্লেটে নাস্তা বেড়ে দিল, গ্লাসে ঢালেন তাজা ফলের রস। ধূসর চুমুক দিতে দিতে আর চোখে সিঁড়ির দিকে তাকালো। পিউর ছায়াও দেখার নেই। ধূসর শরবত মুখে সামনে ধরলে খেতে পারল না, রেখে দেয়। পাশে পড়ে থাকা খালি চেয়ারটা দেখে বিশ্রী অনুভূতি হয়। স্যান্ডউইচ হাতে তুলেও নামিয়ে রাখে। ওইটুকু সময় কয়েকবার তাকালো সিঁড়ির দিকে। এই বুঝি পিউ নামছে, কিন্তু না, মেয়েটার খোঁজ নেই। এমন তো কখনো হয়নি এই বাড়িতে। এত ভোরে মিনা, রুবেদা আর সুমনার পর পিউ ওঠে শুধুমাত্র ধূসরের সাথে দিন শুরু করার আশায়। নামাজ শেষে ঘুমায়ও না, বসে থাকে, অপেক্ষা করে। চেয়ার টেনে মুছে রাখে ধূসর ভাই পাশে বসবে বলে। সারাদিন দেখবে না, এই একটু সময় কাছে পাবে বিদায়। যে মেয়ে এতটাই মুখিয়ে থাকে, সে আজ এলো না, এতক্ষণেও না। ধূসর ঢোক গিল। খাবার আজ নামবে না গলা দিয়ে। আফতাব লক্ষ্য করলো ছেলেকে, জিজ্ঞেস করলো, খাচ্ছ না কেন? ধূসর বাবার দিকে তাকায়, আরেকবার চোখ বোলায় সিঁড়ির দিকে। শেষমেশ উঠে দাঁড়ায় বসা থেকে। মিনা বেগম বলেন, কি হলো? খাবো না। ওমা, কেন? বসেছিস যখন। কথা সম্পূর্ণ করতে দিল না ধূসর। লম্বা পায়ে বাড়ি ছাড়লো। বাড়ির লোকে জিজ্ঞাসা, চোখ মুখ তোয়াক্কার পেল না সেখানে। পিউ চাপানো দরজা ঠেলে ভিতরে উকি দিল। পুষ্প গভীর ঘুমে মগ্ন। সে পা টিপে টিপে ঢুকলো ভিতরে, সোজা চলে গেল বারান্দায়। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে উকি দিল নিচে। ধূসর বাইক ছুটিয়ে বেরিয়ে গেল কেবল। ওই তো পেরিয়ে যাচ্ছে গেটে। পিউ দাঁড়িয়ে রয়, একই ধানে চেয়ে চেয়ে দেখে তার প্রাণপ্রিয় ধূসর ভাইকে। ধূসর আক্রোশে পরপর 4টে ঘুষি বসালো দেওয়ালে। আঙ্গুলে চামড়া ছিলে গেছে, তবু এক চুল রাগ কমল না। আবার ঘুষি দিতে গেল। ইকবাল হকচকিয়ে হাতখানা টেনে ধরল। আর্তনা করে বলল, কি করছিস? পাগল হলি? ধূসর হিস হিস করল, অথচ শান্ত কণ্ঠে বলল, হাত ছাড়। ধূসর, মাথা ঠান্ডা কর, রাগ কমা। নিজেকে আঘাত করলে লাভ হবে? ধূসর তাকাল। তুই ভাবতে পারছিস ইকবাল, আমি ভাবলাম পিউ এলো না। আমি দরজা ধাক্কালাম, বাড়ির সবাই জড়ো হয়ে গেল, কিন্তু ও খুলল না। রাত পর্যন্ত বের হয়নি, সকালে খেতে আসেনি, কাল থেকে একবার আমার দিকে তাকায়নি। কথা বলা তো দূর, কথাগুলো শুধু আঁকড়ে হলো। শেষ দিকে গলা বুঝে এলো ধূসরের। প্রতিটা বাক্য মনোকষ্ট, ক্লেশ, দুঃখ পরিষ্কার। ইকবাল নিরাশ্বাস টেনে বলল, এইটুকুতে তোর কষ্ট হচ্ছে? তাহলে ভাব, গত 3 বছর ধরে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে, কতটা ধৈর্য ধরেছে তোর আশায়, তোর অপেক্ষায়। ধূসরের রুষ্ট অভিব্যক্তি শিথিল হয়, অক্ষিপটে কোমলতায় ছড়ায় নিমিষে। অনেকক্ষণ চুপ করে থেকে বিচলিত নিস্তব্ধ কণ্ঠে শুধালো, পিউ বদলে যাচ্ছে না তো ইকবাল? গেলে যাচ্ছে, সমস্যা কি? ধূসর ব্যাকুল চোখে তাকায়। ইকবাল উদ্বেগহীন গলায় বলল, আরও চুপ করে থাক, অপেক্ষা কর সময়। আর এদিকে পিউ পাল্টে যাক, তারপর অন্য কাউকে বিয়ে করুক। এইটুকু শুনতেই ধূসর ধমকে উঠলেন, চুপ, চুপ কর। ইকবাল থামল, তবে হাসল। ধূসরের অবস্থা তার দুঃখ পাওয়ার কথা, অথচ দাঁত মেলে হাসছে সে। ধূসর হাঁসফাঁস করে বসে পড়ল চেয়ারে, হাঁটুতে ঝুঁকে মাথা চেপে ধরে বলল, পানি আনা তো। ইকবাল ঠোঁট টিপে হাসতে হাসতে বাইরে গেল। কাউকে একটা হুকুম দিল পানি দিতে। ধূসর মাথা নুয়ে বসে রইল ওভাবে। হঠাৎ কিছু একটা ভেবে সোজা হলো। তৎক্ষণাৎ পকেট থেকে ফোন বের করে কল দিল কারো নম্বরে। সে রিসিভ করতেই শুধালো, তোর ভাবি কি কলেজে?
পিউ কলেজে গেল না, শরীর খারাপ ছুতে দেখে বাড়িতে থেকে গেল। অন্য সময় এমন করলে মিনা বেগম বকে রাগারাগি করবেন, জোর করে পাঠাতে চান। আজ মেয়ের শুকনো মুখ দেখে রাগ করলেন না, ভাবলেন সত্যি অসুস্থ। তখন মাত্র দুপুর, রবির করা আলো শীতে প্রকোপে মিয়ে আছে। এতটা বেলা হয় কুয়াশা কাটেনি, হলদেটে বিভায় জুড়িয়েছে শহরের বুক। পিউ বিছানায় শুয়ে, মেঘ ছুটছে তার আদল ঘিরে, নিশ্চল আঁখিজোড়া নিবদ্ধ সিলিং ফ্যানের ওপর। তখনই ঘরে ঢুকলো মিনা বেগম। মেয়েকে গভীর চোখে দেখলেন। গত 2 দিন ধরে তার দুরন্ত মেয়ে এমন চুপচাপ কেন? কথা বলছে না, হাসছে না, হুহা ছাড়া উত্তর নেই। তাছাড়া বসার ঘরে টেলিভিশনের দিকে চোখ গেঁথে রাখা মেয়েটা আশা থেকে একটাবারও নিচে নামেনি। তিনি আস্তে করে ডাকলেন, পিউ। পিউ নড়ে চড়ে উঠল। ধ্যান ছিল যেন সামনে তাকিয়ে। মাকে দেখে বলে উঠল, তুমি এখন নাস্তা করতে এলি না যে? পিউ চোখ নামিয়ে বলল, পরে খাবো। কাল থেকে এই এক কথা শুনছি, না খেয়ে থেকে একটা রোগ বাঁধিয়ে ক্লান্ত হবি, তাই না? কিছু হবে না, খিদে লাগলে নিজেই খেয়ে নেব। মিনা বেগম ছোট্ট শ্বাস ফেললেন। এগিয়ে এসে মেয়ের পাশে বসে বলেন, পরীক্ষার জন্য এত চিন্তা করছিস তাই তো? চিন্তা নেই মা, যা হবে ভালোই হবে, এসব নিয়ে ভাববি না, ঠিক আছে? পিউ উদাস হাসল, নিচের দিকে চেয়ে বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। মিনা বেগম বলল, চল খাবি। রুটি খেতে না চাইলে তোকে নুডলস রেঁধে দেবো, আয়। পিউ জোরপূর্বক হেসে বলল, মা এখন খাবো না, যখন খাবো তোমাকে বলবো করে দিতে। হার মানলেন তিনি। পর মুহূর্তে পিউ এলোমেলো চুল দেখে বলেন, চুলের কি অবস্থা করেছিস? ফ্যাকাশে কেন এত? তেল ঠেল দিস না? পিউ বলল না কিছু। মিনা বেগম অপেক্ষা করলেন না উত্তরে। এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিল থেকে তেল আর চিরুনি তুলে আবার এসে জায়গায় বসলেন। মেজে ইশারা করে বললেন, আয় দেখি, এইখানে বস, তেল দিয়ে দে। পিউ মানা করল, না দেবে না এখন, চুপচাপ আয়। এত বড় চুল, যত্ন না নিলে থাকবে? আয় বলছি। মায়ের চোখ পাকানো দেখে পিউ ব্যর্থ শ্বাস নেয়। বিছানা থেকে নেমে এসে পায়ের কাছে বসে। মিনা বেগম পাঁচ ক্লিপ খুলে পাশে রাখলেন। চুলে ভাঁজে হাত দিয়ে মুখ কুঁচকে বললেন, ইস কত জট বেঁধেছে, আশা থেকে চিরুনি করিসনি। পিউ দীর্ঘশ্বাস নিল, সত্যি করিনি। সে যে নিজের মধ্যে নেই, যার অন্তর্করণের পুরোটাই অম্বুবাহী, ছেয়ে তার কি সাজসজ্জা মন বসে? মিনা বেগম হাতের তালুতে তেল ঢেলে চুলে ঘষলেন প্রথমে, ভাঁজে ভাঁজে তেল লাগাতে লাগাতে বললেন, তোর মতো বয়সে আমার হাঁটু অবধি চুল ছিল, চিরুনি ঢুকতো না, সিথি দেখাতো না, ঠিকঠাক মুছতে পারতাম না বলে প্রায়শ ঠান্ডা লেগে যেত। তবুও বড় চুল রাখার জন্য কী না করেছি। আর তোরা চুলের যত্ন নিস না, তেল দিস না, মাসে মাসে কাটছাট করে ছোট করে রাখিস, কী লাভ এতে? বড় চুলের মতো সৌন্দর্য আর কিছুতে হয়? পিউ নিশ্চুপ, নিরুক্ত। মিনা বেগম আরও অনেক কথা বলেন, সব তার কানের পাশ দিয়ে চলে গেল। একটাও না শুনেছে, না ঢুকেছে মাথায়। তার অবিচল চাউনি আটকেছে জানালার পর্দায়। মিনা বেগম যত্ন নিয়ে চুল আঁচড়ে হাত খোপা করে দিলেন। হাতে লেগে থাকা অবশিষ্ট তেল পিউ দুগালে মাখলেন। এতপর ওর থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে বলেন, এখন কত সুন্দর লাগছে দেখো তো। আর এতক্ষণ মনে হচ্ছিল রাস্তার পারে পাগলটা বসে আছে আমার বাড়িতে। পিউ তীক্ষ্ণ হাসল, তারপর মাথাটা এলিয়ে দিল মায়ের কোলের মধ্যে। মিনা বেগম হাত বোলাতে বোলাতে বলেন, দুপুরে কি খাবি? বিরিয়ানি রাঁধবো একটু। তাহলে? পিউ নিস্পৃহ কণ্ঠে জানালো, কিছু খেতে ইচ্ছে করছে না। ওমা কেন? সে সময় রুবায়দা বেগম চঞ্চল পায়ে ঘরে ঢুকলেন। উদ্বেগ নিয়ে বললেন, আফা তুমি এখানে, আর আমি তোমায় সব জায়গায় খুঁজছি। আওয়াজ শুনে পিউ মাথা তুলে তবে মেঝেতে বসে থাকলো। মিনা বেগম বলেন, কেন রে, কি হলো আবার? তরকারি বসিয়ে এসেছিলাম, পুড়ে গেল নাকি?
আরে না না, আমি জাল কমিয়ে রেখেছি। আসলে কথা ছিল একটা, সকাল থেকে বলবো বলবো করে হচ্ছে না। তুমি তো জানো আমার পেটে ততক্ষণ অবধি গুড়মুড় করতে থাকে যতক্ষণ তোমার কাছে না বলছি। মিনা বেগম হেসে বলেন, আয় বস, শুনি তোর কথা। রুবায়দা বেগম দরজা চাপাতে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা নাকি রে রুবা? হ্যাঁ অনেক। আমি তোমার দেবরের সাথে রাতে আলাপ আলোচনা করে রেখেছি, বুঝলে? এখন তোমাকে বলবো। মিনা বেগম একটু নড়ে চড়ে বসলো, পিউ কৌতূহলী নজরে তাকিয়ে। রুবায়দা বেগম চাপা কণ্ঠে বললেন, আমি না একটা কথা ভাবছি। এখন তুমি আর ভাইজান মতামত দিলে আগাবো ভাবছি। তোমরা হ্যাঁ বলে হ্যাঁ, না বলে এখানেই শেষ। আচ্ছা বাবা, সে বুঝলাম, কিন্তু কথাটা কি? রুবায়দা বেগম বলেন, কথাটা তোমার ছেলেকে নিয়ে। পিউ আগ্রহ ভরে তাকালো। মিনা বেগম শুধালেন, ধূসর কি করলো? রুবায়দা বলল, পূর্বে পিউর দিকে নেত্রপাত করলেন, চেতন কণ্ঠে বললেন, পিউমা তুই কাউকে বলবি না তো? পিউ জানালো, না মেজমা। মিনা বেগম অধৈর্য কণ্ঠে বলেন, ধূসর কি করেছে বল। আরে না, কিছু করেনি, তবে দেখছো তো কেমন ভবে ঘুরে বাড়িতে থাকে না, রাত করে ফেরে, নিজের দিকে খেয়াল নেই, কারো কথা শোনে না। চিন্তা হয় না বলো? হ্যাঁ সে তো হবেই, আবার রাজনীতি করছে, কত দিকে সামলাতে হয়। হ্যাঁ, এজন্যই চাইছি ওর বিয়ে দেব, একটা লাল টুকটুকে বউ আনবো বাড়িতে। বউয়ের টানে হলেও তো বাড়িমুখী হবে, তাই না? মিনা বেগম প্রচলিত হাসলেন, উৎফুল্ল কণ্ঠে বলেন, হ্যাঁ হবি তো। আমিও তো কয়দিন ধরে ভাবছিলাম তোকে বলবো যে ধূসরের জন্য মেয়ে দেখি চল, কিন্তু মনেই থাকে না। আচ্ছা, এখন যখন তুইও চাচ্ছিস, দু বোন মিলে মেয়ে দেখা শুরু করি। পিউরের শ্বাসরুদ্ধ হয়ে আসছে, বারবার ঢোক গিলছে। রুবায়দা বেগম মিনমিন করে বললেন, আসলে আপা হয়েছে কি, আমার না ধূসরের জন্য একটা মেয়েকে ভালো লেগেছে, তবে তোমার পছন্দ না হলে ক্যান্সেল। মিনা কপাল কোচকালেন, পছন্দ করেছিস কাকে? রুবায়দা বেগম অমনি হাসি হাসি মুখ করে বলো, মারিয়াকে। পিউর হৃৎপিণ্ড থমকে গেল ওখানে। গোটা আকাশটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মাথায়, পায়ের নিচে জমির কম্পনমান। ঘোলা নেত্রযুগল বিস্ময়কুল হয়ে চেয়ে রইল তাদের দিকে। মিনা বেগম অবাক হয়ে বলেন, মারিয়া, হঠাৎ ওকে পছন্দ করলি যে? আগে পছন্দ হয়েছিল, কিন্তু বলিনি। তারপর আবার ধূসর মুখে ওসব শুনে এত মায়া হলো। মেয়েটা কত কষ্ট, আমাদের বাড়ি এলে সুখে থাকবে। সে থাকবে, কিন্তু ও তো রাজি হবেই। দেখো আবার ছেলে যতই বলুক, আমার মনে হচ্ছে মারিয়ার প্রতি ওর কিছু একটা আছে। না হলে রাজনীতিতে কত মানুষ আহত হয়, মারা যায়, সবার পরিবার রেখে মারিয়াদের পরিবারকে খেয়াল কেন রাখবে? কেন ওকে আনতে পিউকে টিচার হিসাবে বলো? আর বিয়ে বাড়ি দেখলাম, অনেকবার লক্ষ্য করেছি আমি, ওদের মধ্যে হতেই পারে ভিতর ভিতর একজন আরেকজনকে পছন্দ করে, কিন্তু বলছে না। মিনা বেগম বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বলল, হ্যাঁ কথাখানা ঠিক হতেই পারে। তাহলে তুমি ভাইজানের সাথে কথা বলবে। আচ্ছা বললাম না হয়, মেয়ে তো সুন্দর, ভদ্র, সুশীল, ভালোই হবে। পরিবারও ভালো, বাবা সরকারি চাকরি ছিল, খারাপ তো নয়। রুবায়দা খুশি হয়, আওড়ালেন, ঠিক আছে। আচমকা খেয়ালে পড়ল পিউ কেমন অদ্ভুত চোখে তাকিয়ে, পলক পড়ছে না, অক্ষিকুট নড়ছে না, যেন মূর্তি হয়ে বসে একটা। তিনি ভুরু গুটিয়ে বলেন, এভাবে কি দেখছিস? পিউরের হুঁশ এলো, চোখ নামিয়ে দুদিকে মাথা নাড়ালো, বুঝলো কিছু না। রুবায়দা বেগম সুদীর্ঘ হেসে বললেন, মারিয়াকে ভাবি হিসাবে পছন্দ হয় পিউ? তোর ধূসর ভাইয়ের সাথে মানাবে না? পিউ চোখ খিচে বুঝে ফেললেন, বুকের মধ্যে তরোয়াল দিয়ে হৃদয়টা কেটে আনলেন। এতটা ব্যথা লাগতো না, যতটা যন্ত্রণা হতো না, যতটা অনুভব হলো সে এক প্রশ্নে। মার্বেল মেঝেতে চোখ রেখে সে আবার মাথা দোলাল, বক্ষে বয়ে যাওয়া ঝড় তুফান এড়িয়ে আওড়ালো, খুব ভালো মানাবে। পুষ্প সুধীর ভঙ্গিতে সিঁড়ি বেয়ে ছাদে এলো। দরজা আস্তে করে খুলতে দমকা হওয়া ঝাপটে এসে ছুঁয়ে গেল। কনকনে ঠান্ডা হিম হলো শরীর।
গায়ে চাদর আরেকটু ভালো করে টেনে জড়িয়ে নিল, সাথে অন্ধকারের মধ্যে আস্তে করে ডাকলো, ইকবাল, ইকবাল। আরও একটা ডাকের পরে দৃশ্যমান হলো সে। তিমিরের মধ্যে তার সাদা দাঁতের হাসি পুষ্পকে নিশ্চিন্ত করে। তবে পরনে ঢিলে ঢালা পাঞ্জাবিটা দেখে বলল, এ কি গরমের কাপড় পরনি যে, শীত করছে না? না ইকবাল বলল, করছে, এই যে দেখো গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। বলতে বলতে হাত মেলে ধরল সে। পুষ্প চোখ মনোযোগ সেদিকে সরতে পারল না, চট করে ওকে ঘুরিয়ে কাছে টেনে নিল। মেয়েটা চোখ বড় বড় করে তাকায়, শরীর শিরহির হয়ে ইকবালের বুকের সঙ্গে মেশে। ইকবাল আরও লেগে এলো পিঠের কাছে, দু হাতে শক্ত করে আলগে ধরে তাকে থুতনি ঠেকালো কাঁধে, সরল স্বীকারোক্তি জানাল না, এবার লাগছে না। পুষ্প লজ্জা নুয়ে গেল, পুরো শরীর তার কাঁপছে। নিহি কণ্ঠে বলল, আমি কিন্তু এর জন্যই ডাকিনি, এটা কথা ছিল না। জানি সব হবে, আগে মন ভরে তোমাকে একটু কাছে রাখি। 4টে দিন দেখা হয়নি, ছুতে পারিনি, মাই লাভ, বোঝো তার ব্যথা। পুষ্প দুষ্টুমি করে বলল, এমন ভাব করছো যেন তোমার বিয়ে করাবো। ইকবাল ভুরু কুচকায়, হতে কতক্ষণ, ভালো যখন বেসেছি, বিয়ে তো তোমাকে করবই মাই লাভ, পালাবে কোথায়? পুষ্প মুচকি হাসলো, পর মুহূর্তে চিন্তিত কণ্ঠে বলল, পিউরে যে কি হয়েছে, জন্ম থেকে ওকে এতটা উদাসীন আমি দেখিনি। এই একটা কথায় ইকবালের হস্ত শীতল হলো। পুষ্প সরে এলো কাছ থেকে, সে দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো বসি। এই বাড়ির ছাদ বড় যত্ন নিয়ে গড়েছে নামজাদ। লোহার চেয়ার টেবিল গোল করে সাজিয়ে এক কোণায় অবসর 4 ভাই মিলে গল্প করবেন বলে গেঁথেছিলেন ঠিক 4টা কেদারা। ঈদ কোরবানি একই রকম কাটায়, আর গরমে ছুটির দিনে বিকেলে কাটে এখানে। ইকবাল পুষ্প বসলো সেখানে, শিশিরে লোহার চেহারা বরফ স্বরূপ ঠান্ডা। ইকবাল টেবিলের ওপর 2 হাত মুঠো করে রাখলো, বলো বলো, জরুরি তলব কেন? পুষ্প বলল, বলতে তো ডাকা, তা আগে তুমি বলো, ভাইয়ের গতিমতি কেমন? বুঝছো, ওর আচরণ কনফিউজিং। পিউরের এতটা অবজ্ঞা কখনো পায়নি তো। মানতে পারছে না, চরম রেগে গেছে। পারলে বাম হাতটা খেয়াল করো, আঙ্গুল দেখলে বুঝবে। কিন্তু আমার কথা হলো, এই ঘটনার সূত্রপাত কোথা থেকে? পুষ্প নিমিষেশ কেমন অধৈর্য হয়ে বলল, জানি না আমি, আমার এইটুকু বোন আর কত সহ্য করবে বলতে পারো? শুধুমাত্র ধূসর ভাই? প্রতিমধ্যে আটকে দিল ইকবাল, হাতের ওপর হাত রেখে বলল, জানি তোমার দিকটা আমার সব জানা পুষ্প, কিন্তু একটা কথা কি অস্বীকার করতে পারবে? পিউরের জন্য ধূসরের মতো বেস্ট কেউ হয়? পুষ্প ব্যর্থ ছোট শ্বাস ফেলে বলো, বেস্ট হবে বলে এতদিন সাপোর্ট করেছি ইকবাল, কিন্তু আমি যদি দেখি ভাইয়ার কারণে আমার বোন কষ্ট পাচ্ছে, আমি চুপ থাকতে পারবো না। এটাও জানি, কিন্তু আমাদের বলা কত, ভাইয়া আসবে যাবে না, ও কারো ধার ধারে না বলে মনে হয়। এতদিনে এই চিনলে? পুষ্প অবাক হয়ে মাথায় হাত দিল। ভেতরে একটা ফ্যাসফ্যাসে অনুভূতিটা জন্যই রাত দুপুরে ঝুঁকে যেন ইকবালকে টেনে আনলো ছাদে। ইকবালটা পাইপ বেয়ে কত বেগ বয়ে এসেছে সে জানে। কই কী বা করব, ফোন বলা আর সামনাসামনি আলোচনা করা কি এক? ইকবাল পুষ্পর মাথায় রাখা হাতটা সরিয়ে এনে মুঠো ধরে বলল, এত ভেবো না, ধূসরের ভাঙছে, পিউর পরীক্ষা তো আর বাকি নেই, তারপর সব ঠিক হবে। পুষ্প নিজের দিকে চেয়ে মাথা নাড়ল, হলেই ভালো, আমি এখন যাই। কষ্ট দিলাম তাই না? আসলে ইকবাল ঠোঁটে আঙুল চেপে ধরে বলল, স ফর্মালিটিস অন্য কোথাও করবে মাই লাভ, ইকবালের সামনে নয়। তুমি ব্যস্ত বলেই? ইকবাল একবারের কথা টেনে নিয়ে বলল, তোমার জন্য শত ব্যস্ততা বান্দা হাজির মাই লাভ, এখন ঘরে যাও, ঠান্ডা খুব, অসুস্থ হয়ে যাবে। না, আগে তুমি নামো, তারপর যাচ্ছি। বেশ, কাল দেখা হচ্ছে। হ্যাঁ। প্রতিবারের মতো ইকবাল যাওয়ার আগে দীর্ঘ চুমু বসালো তার ললাটে, পরপর সাবধানে পায়ে বেয়ে নেমে গেল। পুষ্প স্বস্তি সমেত ছাদের দরজা আগের মতো আটকে রেখে নেমে এলো নিচে। যাওয়ার আগে একবার পিউর ঘরের সামনে এলো, তাদের দুজন মুখোমুখি। ঘর না, দরজা এখনো বন্ধ। পুষ্প আহত ভারী নিঃশ্বাস নেয়, ফিরে আসে কামরায়।
পিউ কলেজে কমন রুমে সিঁড়িতে বসে রোজগারের মতো নির্লিপ্ত নিশ্চুপ। কাল থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে, প্রবেশপত্র দিচ্ছে আজ, আর এই কয়েকদিনে ধূসরের সামনে পড়েনি সে। সারাটা দিন দৌড় দিয়ে বসেছে, বাড়িতে বলেছে পড়ছে, তাই কেউ বিরক্ত করতে যায়নি। উল্টো মিনা বেগম ভারী খুশি হয়েছেন মেয়ের বইমুখ হওয়াতে। সারাদিন বকে ঝোঁকে টিভির সামনে থেকে ওঠানো যায় না। সে যদি 24টা ঘন্টা বইয়ের সাথে থাকে খুশি হবে না? অথচ ভিতরের খবর কে রাখে? একমাত্র পিউর চার দেওয়ালে গটা সাক্ষী। সাক্ষী পিউর ফোলা চোখ, চোখের নিচে ছেয়ে যাওয়া অসিত রং। সাক্ষী আসবার তার বারান্দা, তার বিছানা। আজ 4টা দিন ধরে মেয়েটা এক মুহূর্ত থামেনি, কেঁদেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। মাঝ রাতে ঘুম ভাঙলে তখনও ফেলেছে চোখের জল। প্রতিটা ভোর পুষ্পর বারান্দায় এসে দেখেছেন ধূসরের অফিস যাওয়া। ধূসরের জন্য এখনও রাত জেগে বসে থাকে, শুধু আড়ালে লুকিয়ে। মানুষটা অন্য কারো হয়ে গেলে যাক, তার ভালোবাসা তো আর বদলাবে না, পাল্টাবে না তার অনুভূতি। আমৃত্যু এই মানুষটা থাকবে তার হৃদয়ে, বুকের মাঝে কোনো এক প্রকোষ্ঠে সযত্নে লুকিয়ে রাখবে তার ধূসর ভাইকে। পিউর চোখ ভরে ওঠে ভবিষ্যতে কিছু তিতকুটে মুহূর্ত কল্পনা করে, আতঙ্কে গুটিয়ে যায়। চোখের সামনে ধূসর ভাইয়ের সাথে মারিয়া বিয়ে, তাদের সংসার কি করে দেখবে সে? না না, এ সম্ভব নয়, সে পারবে না, ততটা শক্তি তার নেই, মরে যাবে হয়তো। এই যে এখনও মরছে একটু একটু করে। পিউর নেত্রপল্লব বুঝে এলো। মানুষ পটে হানা দিল ধূসরের সেই প্রথম স্পর্শের ছবি। মানুষটা তাকে না চাইলেও কেন ছুঁয়েছিল? কেন এই স্পর্শটুকু ভাবতে বাধ্য করেছিল ধূসর তাকে ভালোবাসে? ধরে নিয়েছিল মানুষটা ওর, অথচ সব মিথ্যে। পিউ হিসেব কষতে ক্লান্ত বসে থেকে মাথা হেলে দিল দেয়ালে। এদিকে তাকে খুঁজে খুঁজে হয়রান তানহা। রীতিমতো ব্যাডমিন্টন মাঠ থেকে বেরিয়ে এসে ক্লাসরুমে চেক করছে। শেষে এলো কমন রুমে। এখানে পিউ এখানে বসে। তানহা ভুরু গুটিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। পিউ তাকালো না। তার অবিচাল অক্ষিকুট, তার মলিন চেহারা। তানহা মন দিয়ে দেখল আজকে এই মেয়ের মন খারাপ। সে মহা বিরক্ত হয়, কোমরে হাত দিয়ে বলে, তা আজ মহারানীর মন খারাপ কারণ কি ধূসর ভাই? আচমকা শব্দে পিউ সম্মতি পেল, ধ্যান ছুটে সোজা হয়ে বসল। ধূসর ভাইকে ভালোবাসার পর তার মনে কি নিয়ন্ত্রণ ছিল? আজকেও তো নেই, কিন্তু কারণটা যে ভিন্ন। ভিন্ন কারণটা এতটাই বিচ্ছিন্ন, এই খারাপ মনটা হয়তো আর ভালো হবে না। পিউরের নিরক্ত ভঙ্গি তানহাকে ভাবিয়ে তোলে। কলেজে আসা থেকে দেখছে কেমন মনমরা হয়ে আছে তানহা। 2 সিঁড়ি উঠে গিয়ে ওর পাশে বসলো, কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলল, কিছু হয়েছে পিউ? পিউ মুখ তুলল, কোঠর ভরা টলটলে জল। তানহার মুখভঙ্গি বদলে দেয়। পিউকে ক্লাস 7 থেকে চেনে, হাসি খুশি উৎফুল্ল লাফানো মেয়ে। হেসে গায়ে পরে গড়িয়ে পড়তে দেখেছে, কিন্তু আজ অবধি ওকে কাঁদতে দেখেনি। পিউরের চোখ থেকে জলটুকু টুপ করে পড়তেই তানহা আতকে বলল, কাঁদছিস কেন? পিউ মাথা নামিয়ে নেয়, হাঁটু জোর করতে তাকে হাত রেখে মাথা গুজে দেয়। কেঁপে কেঁপে ফুপিয়ে কাঁদে। তানহা ব্যস্ত হয়ে পড়ল, বিভ্রান্ত হয়ে হাত বোলালো পিঠে। এই পিউ, আমাকে বল কি হয়েছে? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। পিউরের কান্না থামে না, শব্দ নেই, কিন্তু ভাঙছে শরীর। তানহা বেশ কয়েকবার একই কথা আওড়ালো, সান্ত্বনা দিল। মেয়েটা শুনল, শেষে মাথা তুলল ফের। ললিত নাক ফেটে যেন রক্ত আসছে এক্ষুনি। তানহা আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে পাখি? ধূসর ভাই কিছু বলেছে? ধূসর নামটা শুনে বুকটা ফেটে গেল তার। ঢোক গিলে মাথা নেড়ে না বোঝালো। তানহা বলল, তাহলে এভাবে কাঁদছিস কেন? ধূসর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তানহা চমকে গেল, বিস্ময় ঠোঁট যুগল আলাদা হয়ে বসে। পিউরের অনুভূতি শুরু থেকে কেউ জানলে সেটা সেই। আশ্চর্য বনে বলল, কি বলছিস? কবে, কার সাথে, কে ঠিক করলেন? পিউ বোঝা গলা জবাব দেয়, মেজমা, আমার হোম টিউটর মারিয়া আপুর সাথে। সে ওই মেয়েটা? তুই কিছু বলিসনি? পিউ উদাস কণ্ঠে বলল, কি বলবো আমি? বলার কিছু আছে? আছে, অনেক কিছু আছে। গত 3 বছর ধরে তুই তাকে ভালোবাসলি, আর মাঝখান
দিয়ে বিয়ে করবে অন্য কেউ। আচ্ছা ধূসর ভাই জানে সব? জানবে না কেন? আর না জানলেও বা উনি তো মারিয়া আপুকে পছন্দ করেন, রাজি হবেন হয়তো। আসলে কি জানিস তানিশ, উনি আমাকে নিয়ে মজা করলেন, সবসময় ওনার পেছনে পেছনে ঘুর করে বলে ভীষণ সস্তা ভেবে বসেছিল আমাকে। তাই তো ওভাবে পিউরের কথা আটকে গেল কান্নায়। গুনগুন শব্দ হলো এবার। তানা মস্তিষ্ক হ্যাং হয়ে যাচ্ছে, বিচলিত হয়ে বলল, কিন্তু হঠাৎ বিয়ে ঠিক? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আর মারিয়াকে ওনার পছন্দ কেন হবে? পিউ চোখ মুছল, মিহি কণ্ঠে বর্ণনা দিল সেই দিনের ঘটনা। নিখুঁত মনোযোগে শুনল তানহা। আর্তনা করে বলল, ধূসর ভাই এরকম করেছেন? আনবিলিভেবল। পিউ ক্ষীণ হেসে বলল, অবিশ্বাসের কিছু নেই। আমি তো বোকা, 3টে বছর নষ্ট করলাম। যে পাখির আশায় সে পাখি আমায় উড়ে গেল শূন্য খাঁচা, আর পূর্ণতা পেল না। তুই ওনাকে কিছু বলিসনি? কি বলবো আমি? যার সামনে ভালোবাসার ভ উচ্চারণ করতে জিভ কাঁপে তাকে কি বলতে পারি বল? তানহা উত্তেজিত হয়ে বলল, তবে প্রকাশ করল না। পিউ বিরতিহীন কাঁদছে। সে একটু ভেবে বলল, তুই বরং একবার ওনার সাথে কথা বলে দেখ পিউ, আর একটু খোলাসা হোক। ভুল বোঝাবুঝি তো হতে পারে। পিউ বিরোধিতা করে বলল, লাভ নেই। যেখানে মেজমা মারিয়াপুকে পুত্রবধূ ধরে নিয়েছেন সেখানে আমি আর কি করব? আচ্ছা মেনে নিলাম ভুল বুঝছিস তাকে, কিন্তু যেখানে তার মা মেয়ে পছন্দ করেছেন, আম্মু রাজি, সেখানে আর সুযোগ নেই। ধূসর ভাই ওনাদের যেমন প্রিয়, ওনারা তার প্রিয় খুব। এক কথায় উনি মেনে নেবেন, রাজি হবেন। আর তাছাড়া মেজমা যেভাবে আপুকে সাদিপ ভাইয়ের বউ হিসেবে কল্পনা করলেন, মেজমা তো আমাকে করেনি কারণ তুই ধূসর ভাইয়ের অনেক ছোট। এটা হতে পারে, তাই না? পিউ শুনল, তবে মনে মানল না। চোখ মুছে বলল, বাদ দে, ভাগ্যের ওপর ছেড়ে দিলাম। উনি আমার হলে হবেন, না হলে নেই। আর মনকে বোঝাতে পারবি এক কথায়? পিউ দমে গেল। আবার উষ্ঠ দুটো তীর করে কাঁপল। তানহা চিন্তিত কণ্ঠে বলল, কাল থেকে পরীক্ষা, আর তোর ওপর দিয়ে এসব যাচ্ছে। কিভাবে কি করবি জানি না। পরবর্তী। পিউ কাষ্ট হেসে বলল, গত কয়েক শত ঘন্টা ধরে কত কি সহ্য করতে পারলাম, আর সামান্য পরীক্ষা। তানহা চুপ করে যায়। পিউ অন্যমনস্ক হয়ে পড়ে। কানের কাছে বেজে ওঠে রুবায়দা বেগমের সেই তিক্ত প্রশ্ন, মারিয়াকে ভাবি হিসেবে পছন্দ হয়েছে? তোর ধূসর ভাইয়ের সাথে মানাবে? আমার আর সহ্য হচ্ছে না ইকবাল, পিউকে কিন্তু মেরেই ফেলবে এবার। ডোবা সাপের ন্যায় ফোঁস করল ধূসর। ইকবাল মিটিমিটি হেসে বলল, ফেল। মানা করছে কে? ধুর। নাক ফুলিয়ে তাকালো। চেঁচিয়ে বলো, মজা করছিস আমার সাথে? ইকবালকে কিছু বলার সময় অবধি দিল না। টেবিলে রাখা গ্লাসটা আছড়ান মারল ফ্লোরে। দরজার বাইরে থেকে সোহেলের গলা নামিয়ে উকিয়ে দিল ভিতরে। ইকবালের সাথে চোখাচোখি হতেই সে সরে গেল ইশারা করে। তারপর চোখ ফেরালো ধূসরের দিকে। শান্তভাবে বলল, আমি বুঝলাম না তোর এত রাগের কারণ। এরকম ইগনোর, অবজ্ঞা তুই কি পিউকে করিসনি? তাহলে সেম জিনিসটা নিয়ে এইভাবে রিয়াক্ট কেন করছিস? তুই সব জেনে বুঝে এসব বলবি? ইকবাল স্পষ্ট কণ্ঠে বলল, কারণ পিউ এক ভাগও জানে না, আর আমি শতভাগ নিশ্চিত ও যা করছে তার পিছনে বড় কোনো কারণ আছে। সেখানে তুই 100% অপরাধী। ধূসর আকাশ থেকে পড়ে বলল, আমি কি করে? বলতে বলতে থেমে গেল সে। মনে পড়ল বিয়ের বাড়িতে সেই শেষ ঘটনা। মারিয়া তাকে জড়িয়ে ধরছিল, পিউ হাজির হলো তখন। তবে কি সত্যি ও ভুলে ভেবেছে তাদেরকে নিয়ে কোনো উল্টাপাল্টা ধারণা পুষেছে মনে? তার চিন্তিত চেহারা দেখে ইকবাল সন্ধিহান কণ্ঠে বলল, কি ঠিক জায়গায় ঢিল ছুঁড়েছিস তাই? ধূসর ভাবিত স্বরে বলল, আই থিঙ্ক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কি হয়েছে? ধূসর উপরের ঠোঁট নিচে ঠোঁট চেপে তাকালো। একে একে পুরোটা খুলে বলল। সে থামতেই ইকবাল হাততালি দিয়ে বলল, বাবা চমৎকার। হ্যাঁ রে ধূসর, এই তোর বুদ্ধিতে আমি পার্লামেন্ট চালাচ্ছি? নিজের প্রতি রাগ হচ্ছে এখন? তুই আস্ত একটা গাধা। ধূসর দাঁত চেপে কটমটো করে তাকাতে বলল, একদম তেজ দেখাবি না আমায়। তোর ঘেটে বুদ্ধি থাকলে আজ এতদিন পর তুই বুঝতে পারলি যে পিউ ভুল বুঝেছে। আগে মনে হলো না? আশ্চর্য, এই সামান্য কারণও আজে বাজে ভাববে কেন? ইকবাল ভুরু নাচায়। সামান্য কারণ?
একটা মেয়ে জড়িয়ে ধরা সামান্য কারণ? ধূসর রেগেমেগে পুরো কণ্ঠে বলো, আমি জড়িয়ে ধরিনি ইকবাল, মারিয়া ধরেছে। ও আমার ছোট বোনের মতো, তুই জানিস পুষ্প। আর ওকে আমি আলাদা চোখে দেখিনি, সেটা আমি জানি। তুই জানিস, পিউ জানে। মনে নেই মারিয়াকে প্রথম দিন দেখে ও কি করেছিল, কিভাবে কেঁদেছিল, তারপর বিয়েতে দেখেও মানতে পারেনি। তুই তো বলেছিলি আমায়। পুষ্প তো জানিয়েছে। পিউর মাথায় আগে থেকে নেগেটিভ চিন্তা চলে এসেছিল তোদের দুজনকে নিয়ে। সেই দৃশ্য আমার মনে মনে কল্পনা করি। সেটা যদি চোখের সামনে দেখতে পাই তাহলে কেমন লাগবে? ওর জায়গায় যে কেউ থাকলে একই রকম ভাববে ধূসর। বয়স কত পিউর? ছোট মানুষ, বাচ্চা একটা মেয়ে। ওর মনে এরকম চিন্তা আসাটাই স্বাভাবিক। এখানে দোষের কিছু নেই। ধূসর হতবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ, দ্বিধাদ্বন্দ্বে ভুগে বলল, কিন্তু ইকবাল এসে সামনে চেয়ারটা বসলো, ঠান্ডা গলায় বলল, আচ্ছা ওয়েট, আজ যদি পিউ একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরতো আর তুই নিজের চোখে দেখতি, মানতে পারতি তখন? সামান্য কোনো ছেলের সঙ্গে কথা বললেই তুই। ইকবাল বিরক্ত হয়ে থেমে গেল, বাকিটুকু নাই বলে ঘন ঘন শ্বাস নিল। ধূসর মুখশ্রী থমথমে, বিমূর্তি সে, গোটানো চোখ মুখে শিথিল্য। একটা কথা বলো না। হুট করে উঠে বেরিয়ে গেল। ইকবাল সেদিকে চেয়ে মুচকি হাসে। সে নিশ্চিত জানে ধূসরের গন্তব্যের কথা। পিউ শ্রান্ত পায়ে কলেজের গেট দিয়ে বের হয়। আজকে গাড়ি আসেনি। ইদানিং এই রাস্তায় জ্যাম পড়েছে খুব। ফ্লাইওভারে গড়া হচ্ছে নতুন, কাজের জন্য অর্ধেক জায়গায় আটকে দিয়েছে সরকার। এই জ্যামের কারণ সেটা। সে বিরক্ত পায়ে হাঁটতে থাকে। গাড়ি এলে তো সামনে পড়বে। তখনকার কান্নাকাটি করুন, অক্ষিকোটর গরম হয়ে আছে, পাতা ফেলতেও কষ্ট হচ্ছে যেন। আচমকা একটা বাইক এসে পথে আলগে ব্রেক কষল, চমকে সরে গেল সে। ধূসরকে দেখতেই হোঁচট খেলো, অবাক হলো, মানুষটা এখানে কেন? ধূসর ক্লান্তিহীন তাকিয়ে নরম চাউনি বিচরণ করছে পিউর মুখ জুড়ে। আজ টানা কতগুলো দিন পর মেয়েটাকে দেখলো। ইস, কি অবস্থা চেহারার! পিউ ধূসরকে দেখে বিস্মিত, অথচ খুব দ্রুত সামলে ফেলল নিজেকে। চোখ ফিরিয়ে নিচের দিকে রাখলো। ধূসর বলে, ওঠ। সাথে ব্যাক সাইড ইশারা করল সে। পিউ শুনতে পায় স্পষ্ট, কিন্তু পাশ কাটিয়ে হাঁটা ধরল। ধূসর ভ্যাকাচাকা খেলো তার প্রত্যাখ্যানে। পরপর ফুটে উঠল জোয়ালা। স্ট্যান্ডের ওপর বাইকে দাঁড় করিয়ে নেমে এলো। দ্রুত এগিয়ে পেছন থেকে হাতটা টেনে ধরে বলল, তোকে উঠতে বলেছিলাম না? পিউ তাকালো না, সামনে ফিরে বলল, হাত ছাড়ুন। এখন তোর থেকে শিখতে হবে কি করব। পিউ আবেগ খামচে ধরে আটকায়, চোখে পানি আসবে আসবে করছে। শক্ত কণ্ঠে বলল, হাত ছাড়ুন ভাইয়া। এতগুলো দিন যে ডাকের জন্য মেয়েটা হাজারটা ধমক খেত, তবু শোনেনি। প্রথমবার সেই ডাক শুনল ধূসর। থমকে গেল সে। পর মুহূর্তে রাগ হলো, তেরা কণ্ঠে বলল, না ছাড়লে কি করবি? পিউ কাঠ গলায় বলল, রাস্তার মধ্যে এভাবে একটা মেয়ের হাত টানাটানি করছেন, আপনার লজ্জা না থাকলেও আমার আছে। ধূসর স্তব্ধ, ধীরীভূত, বিশ্বাস করতে পারল না এসব পিউ বলল। বিহম্বল কণ্ঠে আওড়ালো পিউ। পিউরের হৃদযন্ত্র দুভাগ হয়ে যায়। ধূসরের কণ্ঠে বিস্ময় বাদন আলগা হতে পিউ হাতটা টেনে কাছে নিয়ে এলো। ভেজা কণ্ঠে যথাসাধ্য কঠিন করে বলল, পরের বার যখন তখন আমাকে ছোবেন না, রুচিতে লাগে খুব। ধূসর পিছিয়ে গেল, স্তম্ভিত সে। পিউ ঠোঁট কামড়ে কান্না আটকায়। সেই মুহূর্তে বাড়ির গাড়ি এসে থামলো। ড্রাইভার জানালা থেকে মাথা বের করে ডাকলো, দরজা খুলে দিল সাথে। পিউ এগিয়ে আসে, একবার তাকালো না অবধি ধূসরের দিকে। গাড়িতে উঠে বসে দরজা আটকে দেয়। কাজ ওঠা ডান হাতে তাকায় নিস্তেজ চোখে। এই তো এই জায়গায় ধরেছিল ধূসর ভাই। পিউ বাম হাতটা কোমলভাবে বোলালো সেখানে, ঠোঁটের কাছে এনে গভীর চুমু খেলো। পরপর নীরবে কেঁদে ফেলল। এইভাবেই যে কথাগুলো চায়নি বলতে, বাধ্য হয়েছে। মানুষটাকে দেখে ক্ষোভ দুঃখে উতলে এসেছে। খুব কষ্ট পেয়েছে, তাই না? পিউ যত্রব্যাকুল চোখে ঘুরে তাকালো পেছনে। যতক্ষণ ধূসরকে দেখা যায় অনিমেষ চেয়ে থাকলো। চোখের সামনে থেকে পিউরের গাড়িটা পুরোপুরি অদৃশ্য হয়। ধূসর অক্লিষ্ট ঠোক গিলে পাথরের বনে দাঁড়িয়ে থাকে।
বুকটা জ্বলছে, তার জ্বলছে চক্ষু দুটো।